হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। হাতিয়া ট্যুর শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে আবার রওনা হয়েছি। যেদিন রওনা হয়েছিলাম আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, প্রচুর মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছিল। আর হাতিয়ার একটাই সমস্যা, যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে ট্রলার বা সিট্যাক চলাচল বন্ধ থাকে। সেক্ষেত্রে মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়, সেরকমই আমাকেও ভোগান্তিতে পড়তে হয়েছিল। হাতিয়া থেকে সিএনজিতে করে যখন ঘাটে এসে পৌঁছালাম তখন এসে দেখি প্রচুর জোয়ার নদীতে। আর আবহাওয়ার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। অনেক ঠেলাঠেলি করে একটি টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহ করার পর ট্রলারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সংখ্যক টিকিট কাটার পর টিকিট দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এর কারণ ছিল আবহাওয়া খারাপ। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর সিরিয়াল দেওয়ার পর একটি টিকিট সংগ্রহ করলাম। দেন আবারও নোয়াখালীর উদ্দেশ্যে গরুর ট্রলারে করেই আবার রওনা হওয়া শুরু করলাম। আজকে নোয়াখালীর উদ্দেশ্যে প্রচুর মানুষ রওনা দিয়েছে। এর কারণ ছিল আবহাওয়া খারাপ। কিছু সময় পরপরই যখন আবহাওয়া খারাপ থাকে তখন এই ট্রলার বা সিট্যাকগুলো বন্ধ থাকে, কারণ এটা একটা সমুদ্রবর্তী এলাকা। এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য এখানকার মানুষগুলো খুবই শঙ্কার মধ্যে থাকে। তাদের যাতায়াত ব্যবস্থার কারণে তারা খুবই কষ্টের মধ্যেই থাকে বলা চলে। এই হাতিয়ার মানুষ যাতায়াতের জন্য অনেক সময় অনেক বিপদে পড়ে থাকে। মুমূর্ষু অবস্থায় যদি কোনো ব্যক্তিকে হসপিটাল থেকে রেফার করা হয় তখন কিন্তু সেই ব্যক্তিকে টাইম মতো অন্য একটা রেফারকৃত হসপিটালে যেতে অনেকটা বেগ পেতে হয়। সেক্ষেত্রে একটা রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর এখানে উপজেলা হসপিটাল একটা রয়েছে। আসলে কিছু কিছু সময় উন্নত চিকিৎসার জন্য অনেক মানুষকে কিন্তু অনেক জায়গায় যেতে হয়। তো সেক্ষেত্রে এই মানুষগুলো খুবই বিপদে পড়ে থাকেন তখন। যাই হোক, জীবন তো থেমে থাকবে না। এই সকল মানুষগুলো এভাবেই তাদের জীবনযাপন পার করছে। হাতিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি দ্বীপাঞ্চল উপজেলা, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ। এটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা। অপরদিকে হাতিয়া শহরের আয়তন 36 বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়ার চৌহদ্দি নিরূপণ করলে দেখা যায় হাতিয়ার উত্তরে সুধারাম, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে সন্দ্বীপ এবং পশ্চিমে মনপুরা তজুমুদ্দিন উপজেলা। একসময় সন্দ্বীপের সঙ্গে হাতিয়ার দূরত্ব ছিল খুবই কম, কিন্তু ধীরে ধীরে সেই দূরত্ব 60 মাইল ছাড়িয়েছে। ক্রমাগত ভাঙনই এ দূরত্ব সৃষ্টি করছে বলে জানা যায়। হাতিয়ার ভাঙা গড়ার খেলা চতুর্মুখী দোলায় দোদুল্যমান। উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দিয়ে ভাঙছে, আবার দক্ষিণে গড়ছে। পাশাপাশি আবার মূল ভূখণ্ডকে কেন্দ্র করে আশেপাশে ছোট বড় নানান ধরনের চর জেগে উঠছে। এই সমস্ত বিষয় নিয়েই মূলত হাতিয়া উপজেলাটি গড়ে উঠেছে। হাতিয়ার বিভিন্ন সংগঠন থেকে প্রকাশিত ম্যাগাজিন, সাবেক উপজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিন রচিত তিলোত্তমা হাতিয়া ও ইতিহাস ও ঐতিহ্য বই ও দ্বীপের প্রবীণদের কাছ থেকে হাতিয়ার ইতিহাস সম্পর্কে জানা যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 শতাব্দীর দিকে বঙ্গোপসাগর আর মেঘনার মোহনায় গড়ে ওঠা সবুজে ঘেরা দ্বীপটি মানুষের নজরে আসে। কিংবদন্তি রয়েছে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে 12 আউলিয়ার নামে খ্যাত 12 জন আউলিয়া মাছের পিঠে সওয়াত হয়ে বাগদাদ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাতিয়ায় বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রামকালে সন্দ্বীপ ও হাতিয়ার অনেক মানুষ তাদের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত সুলতান ইব্রাহিম বখলি মাইশাওয়ারও মাছের পিঠে চড়ে হাতিয়ায় এসেছিলেন। বিখ্যাত সাধক বাইজিদ বোস্তামি এবং হজরত শাহ আলী বগদাদি হাতিয়ায় কিছুদিন অবস্থান করেছিলেন। এরপর থেকে হাতিয়ায় প্রচুর আরব সাধক এসেছিলেন। সর্বশেষ একাদশ শতাব্দীর মধ্যভাগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গবিজয়ের 400 বছর আগে 7ম শতাব্দীতে কিছু আরব বণিক ধর্মপ্রচারের জন্য সমুদ্রপথে চট্টগ্রাম যাওয়ার সময় মনোরম এই দ্বীপটির প্রতি আকৃষ্ট হয়ে দ্বীপে কিছুকাল অবস্থান করেছিলেন। এসব আরব বণিক ও সাধক দ্বীপে বসবাসরত মানুষের মাঝে ইসলাম ধর্ম প্রচার করে। ইতিহাসে বাংলাদেশের ইসলামের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামকে ধরা হলেও হাতিয়াকে ইসলামের সূত্রপাত বলে বিশ্বাস করেন দ্বীপের মানুষেরা। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে এখানে একটি বৃহত্তর জামে মসজিদ গড়ে ওঠে। এটিই ছিল হাতিয়ার ঐতিহাসিক প্রথম জামে মসজিদ। নির্মাণে প্রায় 800 বছর পর 1702 খ্রিস্টাব্দে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।